এখন পর্যন্ত এই 4টি কমিশন তাদের খসড়া প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার পরে যে আলোচনাগুলো হয়েছে, বেশি আলোচনা সমালোচনা বিরোধিতা পক্ষ বিপক্ষ মত দ্বিমত হয়েছে সংবিধান সংস্কার কমিশনের ব্যাপারে। সংবিধান সংস্কার কমিশন যে খসড়া প্রস্তাবগুলো দিয়েছে তার অনেকগুলো এরই মধ্যে আলোচিত। বিএনপি জামাত বা জাতীয় পার্টিও কিন্তু তাদের সংস্কার প্রস্তাব ঘোষণা করেছিল সংবাদ সম্মেলনে, এগুলোর সাথে মিলে যায় এবং অনেকেই হয়তো এগুলো নিয়ে দ্বিমত করবেন না, সেগুলো কমন আমরা ধরে নিয়ে এগুলো নিয়ে আগাতে পারি। কিন্তু বিতর্ক তৈরি করেছে কতগুলো সংস্কার প্রস্তাব নিয়ে সংবিধান সংস্কার কমিশন, দেশের নাম বদলানো, রাষ্ট্রের মূলনীতি বদলানো, এই টাইপের সেগুলোর ব্যাপারে একদম প্রকাশ্যই বিরোধিতা অনেকভাবে আমরা শুনছি। কিন্তু যখন সর্বদলীয় বৈঠক হবে, সবার সাথে আলোচনা হবে, সেগুলো হয়তো গৃহীত হবে না। নির্বাচন নিয়ে এর মধ্যে উইনফ্রারা বলছিলেন আমরা নির্বাচনী ব্যবস্থার কথা বলছি, নারীদের অংশগ্রহণের কথা বলছি, তরুণদের আরও সুযোগ দেওয়ার কথা বলছি, অনেক কিছু। আপনি বিধিবিধান আইন কানুন যাই করেন না কেন, সংবিধান যতই পরিবর্তন সংযোজন পরিমার্জন করেন না কেন, এগুলো যারা বাস্তবায়ন করবেন, এগুলো যারা অনুসরণ করবেন, তারা যদি না বদলান তাহলে কোনো কিছুই হবে না। আপনি বিশ্বসেরা সংবিধান এবং আইন করলেন, সকল ব্যবস্থা করলেন, রাষ্ট্রের কাঠামো একদম আমূল পরিবর্তন করে ফেললেন, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এমন করলেন যে এটা একটা আদর্শ রাষ্ট্র হবে। এটা পরিচালনা করবে কারা? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পরিচালনা করবে মূলত রাজনীতিবিদরা, তারপরে হচ্ছে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা, আইন কানুন। এই যে জনগণ প্রজাতন্ত্রী, এই যে কি এক অদ্ভুত নাম দিয়েছে, নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে, শব্দের অর্থ হ্যান ত্যান। এবং সংবিধান সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাব নিয়ে খুব বিজ্ঞজনদের বক্তব্য আমি শুনেছি। তারা যা বলেছেন সেটা খুবই অবমাননাকর এই কমিশনের জন্য, এই কমিশনের সদস্যদের জন্য। অনেক ক্ষেত্রে তাদের মূর্খতার প্রমাণও অনেক বিজ্ঞ লোকজন, যারা সবার কাছে বিজ্ঞ হিসেবে পরিচিত, সেরকম লোকজন বলেছে। আমি সে জায়গায় না গেলাম, কিন্তু আমি বলছি যে বিধিবিধান সংস্কার পরিবর্তন যাই করেন না কেন, মানুষগুলো যদি একই রকম থাকে, মানুষের মানসিকতা যদি একই রকম থাকে, দলগুলোর যদি চিন্তা ভাবনা আচরণ একই রকম থাকে, তাহলে এসব পরিবর্তন সংস্কার করে কোনো লাভ হবে না। এখন পুলিশের সংস্কার, এটা বহুদিনের যে সংস্কৃতির মধ্য দিয়ে পুলিশ আপনার চলেছে, সেই ব্রিটিশ আমল থেকে যদি ধরি, আমাদের আমলারা যেভাবে চলেছে সেই ব্রিটিশ আমল থেকে যদি ধরি, সেই জায়গায় আপনি কোনো একটা খবর থেকে পড়ছিলেন যে আমলাতন্ত্রের সংস্কার না হলে কোনো সংস্কারই সুফল বয়ে আনবে না। খুবই সত্যি কথা। এখন ধরেন আপনার সংস্কার, নতুন বিধি ব্যবস্থা সব কিছু করলেন, ভালো একটা নির্বাচন দিলেন, ভালো লোকজন নির্বাচিত হলো, তারা সরকার গঠন করলো এবং তাদের সদিচ্ছাও আছে, তারা এই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ভিন্ন কিছু করতে চান, নিজেরা আগে যা করেন না সেগুলো তারা করতে চান। কিন্তু সেগুলো বাস্তবায়ন কাদের মাধ্যমে হবে? এই প্রশাসনের মাধ্যমে, এই আমলাদের মাধ্যমে, এই পুলিশের মাধ্যমে। তাদের মধ্যে কতটুকু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেটি না হলে পরে হবে না। মন মানসিকতার ব্যাপার। দুদকের কথা যদি বলি, দুদকের জন্ম থেকেই আমরা যেটা দেখছি, যখন যে সরকারি ছিল তাদের আজ্ঞাবহ হয়ে তারা কাজ করেছে। দুদক দুর্নীতিগ্রস্ত একটি দেশের যেই ভূমিকা রাখার কথা সেটা কেন রাখতে পারে না? নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন কেন করতে পারে না? এত ক্ষমতা থাকার পরও সাংবিধানিকভাবে কিন্তু দুদকের এবং নির্বাচন কমিশনের যেটুকু ক্ষমতা আছে তার প্রয়োগকে আমরা করতে দেখি নাই। কারণ ওখানে সব কোমর ভাঙ্গা, মাজা ভাঙ্গা, আপনার জিহুজুর টাইপের পদানত লোক, আধামরা লোক, মারা যাওয়ার উপক্রম হয়েছে এরকম লোকজন এনে বসিয়ে দেওয়া হয়েছে। ওই সব লোককে দিয়ে যদি আপনি দুদক বা নির্বাচন কমিশন বা আরও যেসব সাংবিধানিক কমিশন আছে সেগুলো পরিচালনা করেন, তাহলে ফলাফল তাই হবে। তাদেরকে দোষ কেন আমি আগে দিচ্ছি? কারণ যারা তাদের নিয়োগ করে তারা তো ভাবেই তাদের অনুগত থাকবে, অনুগত বেছে নিয়ে তাদেরকে সেখানে বসায়। কিন্তু সেই মানুষগুলো জীবনের শেষ প্রান্তে এসে এটুকু সততা সাহস দেখাতে পারে না যেটি করলে পরে দেশ উপকৃত হয়। সেখানে যদি মনে করি যে যারা নিয়োগ দিয়েছে তাদেরকে বাদ দিয়ে ফেলবে, তাতেও তারা ইতিহাস হয়ে থাকবে। তার ওরকম ব্যক্তিত্ব সম্পন্ন লোক আমরা বসাই না বলে প্রতিষ্ঠানগুলো কার্যকর হয় না।